1925 সালের 25শে ডিসেম্বর ভারতবর্ষের অন্যতম রাজনৈতিক দল ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআই প্রতিষ্ঠিত হয়েছিল। 2024 লোকসভা নির্বাচনে সিপিআই তামিলনাড়ুতে দুটো আসন জয়লাভ করেছে। 1939 সালের 3রা মে প্রতিষ্ঠিত হয়েছিল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। এবারের লোকসভায় দলের আসন 0। 1940 সালে 19শে মার্চ প্রতিষ্ঠিত হয় রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি অর্থাৎ আরএসপি। বামপন্থী দল কিন্তু 2024 লোকসভা নির্বাচনে কেরালায় বামপন্থী দলের সাথে জোট না করে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে একটি আসনে জয়লাভ করে। 1964 সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সিপিআই ভেঙে গঠিত হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অর্থাৎ সিপিআইএম। এবারে লোকসভা নির্বাচনে সিপিআইএম এর প্রাপ্তি 4টি আসন। আর 1974 সালে প্রতিষ্ঠিত হওয়া সিপিআইএমএল লিবারেশন এবার 2টো আসন দখল করে। অর্থাৎ অষ্টাদশ লোকসভা নির্বাচনে বামফ্রন্টের ঝুলিতে মোট আসন মাত্র 8। 2004 সালের লোকসভা নির্বাচনে সংখ্যাটি ছিল 59। 2009 সালে তা দাঁড়ায় 24-এ। 2014 সালে 11টি আসন পায় বাম দলগুলো, আর 2019-এ দখল করে মাত্র 6টি আসন। এবার তা আবার বেড়ে 8টি আসন হয়। তবে এই 8টি আসনের মধ্যে কেরালায় প্রাপ্তি শুধু একটি আসন। বাংলা এবং ত্রিপুরার ঝুলি 0। বামফ্রন্টের বিশেষ করে সিপিআইএম এর এই ধরনের ফলাফলের জন্য কতটা প্রশ্নের মুখে দলের নেতৃত্ব, দলের রণকৌশল যারা নির্ধারণ করেন তারা কতটা প্রশ্নের মুখে? পশ্চিমবঙ্গ হোক বা ত্রিপুরা, যে বাঙালি আবেগ সর্বভারতীয় স্তরে সিপিআইএমকে জনসমর্থন এনে দিয়েছিল, জাতীয় স্তরে নেতৃত্বদানে বর্তমানে বাঙালিদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? ত্রিপুরার 2টো আসন সহ পশ্চিমবঙ্গে দলের এ ধরনের ফলাফলের কারণ কি? এমন নানান প্রশ্নের জবাব খুঁজতেই আমাদের আজকের এই বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ এই বিশেষ টকশোতে আমার সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন রাজ্যের বিশিষ্ট সিপিআইএম নেতৃত্ব পবিত্র কর। স্বাগত আপনাকে পবিত্রবাবু আমাদের আজকের অনুষ্ঠানে। পবিত্রবাবু, অষ্টাদশ লোকসভা নির্বাচনে বামপন্থীদের ঝুলিতে 8টি আসন, কতটা প্রত্যাশিত ছিল এই ফলাফল? এটা তো প্রত্যাশিত ছিল না, আমাদের আরো বেশি আসন আমরা পাওয়ার প্রত্যাশা ছিল। বিশেষ করে কেরালাতে আমাদের ফল খুবই খারাপ হয়েছে এবং পশ্চিম বাংলায় তো এটা একটা গুন্ডারাজ। তারপরেও দুটো দল যেভাবে গুন্ডামির সঙ্গে যুক্ত, একদিকে তৃণমূল অপরদিকে বিজেপি, দুইটা দল একদিকে কেন্দ্রের শাসক আর হলো রাজ্যের শাসক। আমরা 2011-র পর থেকেই পার্টি আমাদের জনভিত্তি আছে না এটা বলবো না, কিন্তু যে জনভিত্তি তৈরি হয়েছিল সেই জনভিত্তিতে এটা ভাটা এসেছে। ফলে সেই জায়গায় আমরা বলবো যে আমাদের একটা আশা ছিল অন্তত 2-4টা ছিল আমরা সেখানে পশ্চিমবাংলা তো পাবো। এগুলো যদি আমরা পেতাম পশ্চিমবাংলা এবং কেরালাতে, তাহলে তো আমাদের আসন সংখ্যা বাড়ত। ত্রিপুরার কথা যেটা বলবো, 2018-র পর থেকে এখানে তো বস্তুত কোনো নির্বাচন হয়, এবারও যা হয়েছে মানুষ তার মতামত প্রতিফলিত করার মতো পরিস্থিতি ছিল না। সর্বভারতীয় একটা হাওয়া ছিল, ঠিকই আছে, কিন্তু আমরা বলবো পবিত্রবাবু, আমি আপনাকে একটু থামাবো। আপনার কথা আমার কানে আসছে না, তার জন্য আমি আপনাকে একটু থামাবো। আমরা অবশ্যই দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে পবিত্র কর রয়েছেন, বিশিষ্ট বাম নেতৃত্ব। ওনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না এই মুহূর্তে স্টুডিওতে বসে। অবশ্যই যেটা বলছিলাম, আমরা জানার চেষ্টা করছিলাম যে অষ্টাদশ লোকসভা নির্বাচনে বামপন্থীদের ঝুলিতে 8টি আসন, সেটা কতটা প্রত্যাশিত ছিল। পবিত্রবাবু বলছেন সেটা প্রত্যাশিত ছিল না, আরো কয়েকটা আসনের ওনারা আশা করেছিলেন। পবিত্রবাবু শুনতে পাচ্ছেন আপনি? পবিত্রবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি বলবো এখানে তো আমার সাউন্ড ঠিক আসছে,
আপনাদের স্টুডিওতে একটু চেক করতে বলেন কেন সাউন্ড। একদম একদম, আমরা সেটাই দেখছি, স্টুডিওতে সাউন্ড কম কেন আসছে সেটাই আমরা জানার চেষ্টা করছি। আপনি বলুন। যে আমরা এই প্রত্যাশা ছিল কিন্তু আমরা পাইনি, তবে 19-এর লোকসভা নির্বাচনের তুলনায় সামান্য হলো আমাদের আসন বেড়েছে। টোটাল বামপন্থী শক্তি 8টি আসন পেয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই আরেকটু বেশি হলে ভালো হতো। বিহারে আমরা একটা আসন পাওয়ার কথাই ছিল, কিন্তু আমরা পেলাম না। তো সেখানে সিপিআইএমএল তারা ফল ভালো করেছে, তাদের একটা পার্টিকুলার এলাকাতে তাদের বিধায়ক সংখ্যাও তো বিহার নির্বাচনে একটা ভালো রেজাল্ট করেছে। ফলে সেই সমস্ত দিক থেকে ওভারঅল আমাদের বামপন্থী শক্তি পার্লামেন্টে এই সংখ্যাটা যদি আমরা একটু বাড়াতে পারতাম তাহলে অবশ্যই দেশের রাজনীতিতে বামপন্থীদের যে যোগদান, যেটা একেবারে 52 নির্বাচন থেকে আমরা যোগদান করে আসছি, সেটার একটা ভালো ফল আমরা পেয়েছি। একদম পবিত্রবাবু, এখন সেটাই প্রশ্ন যে দেশের সংসদীয় রাজনীতিতে বামপন্থার প্রাসঙ্গিকতা কি দিন দিন হ্রাস পাচ্ছে? কারণ বামপন্থার আতুরঘর কেরালা, পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা, বিশেষ করে সিপিআইএম এর জন্য পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার এই ধরনের ফলাফল কতটা হতাশজনক? এটা এই ধরনের শোচনীয় ফলাফল, যেখানে এবার ইন্ডিয়া মঞ্চ হয়েছে, সেখানে আপনাদের যে ভোট শেয়ার, সেখানে অবশ্যই বিরোধীদের ভোট ব্যাংকের ভোটও রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন অন্যান্য দল এই ধরনের রেজাল্ট করেছে, বামপন্থাদের মাত্র 2টো আসন বৃদ্ধি, তাও আবার কেরালায় 1টা আর পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা 0, সেটা কতটা ভাবাচ্ছে আপনাদের? সেটা তো প্রত্যাশিত না। কেরালা আমরা আরো ভালো ফল আশা করেছিলাম, কিন্তু কেরালার যে ভোট ডিভিশন যেটা হয়েছে, এটা প্রাথমিকভাবে দেখা গেছে এই ডিভিশন কেরালার খুব ডিভিশন, বিভিন্ন ধর্মীয় মেরুকরণ ইত্যাদিও আছে। ফলে সেই সমস্ত দিক থেকে আমরা যে ফল আশা করেছিলাম হয়নি। এটা আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সভা চলছে, সেই কেন্দ্রীয় কমিটির সভাতে তার পর্যালোচনা হবে। সেই পর্যালোচনার পরে পার্টির কেন্দ্রীয় কমিটি তা বিস্তৃতভাবে বলবে এবং তখন আমরাও আরো ভালোভাবে জানতে পারবো। এখন তো বিভিন্ন খবর কিংবা বিভিন্ন মিডিয়াতে যে এসছে, প্রাথমিকভাবে আমরা বলবো যে এটা আমাদের জন্য হতাশাজনক কেরালার যে ফলটা। একদম, সেখানে গোটা দেশে যখন ইন্ডিয়া মঞ্চ ছিল কংগ্রেস এবং সিপিআইএম বা বামপন্থী দলগুলো একই মঞ্চে, সেখানে কেরালাতে ভিন্ন চিত্র ছিল এবং সেটা বারবার কিন্তু আপনাদের বিরোধী যারা আছে ওরা বারবার সেটা তুলে ধরেছে। এখন সেটা কি একটা কারণ বলে মনে করেন? আমরা বলবো কেরালাতে আমাদের পার্টির ভিত্তি ঠিক আছে, কিন্তু নির্বাচনে তো সবটা পার্টির ভিত্তিতে হয় না। নির্বাচন আসলে, এবং এটা একটা হাওয়া তৈরি হয়েছিল যে ইন্ডিয়া জোট কংগ্রেসের নেতৃত্বে তারাই আসবে, সেটা বাড়তি সুবিধা পেয়েছে কংগ্রেস। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আমরা এটা কেন পারলাম না, আমাদের পারা উচিত ছিল, যেখানে আমাদের সরকার আমাদের আছে। এবং আমরা প্রাথমিকভাবে যেটা দেখলাম যে বেশ কিছু মেরুকরণ হয়েছে, যেটা আমাদেরও কিছু কিছু ভোট কমেছে এবং কংগ্রেসেরও কিছু কমেছে। আবার বিজেপি তৃতীয় শক্তি হিসেবে যে ভোট কেটেছে, এটা বেশ কিছু ভোট আমাদেরও কেটেছে। ফলে সেই দিক থেকে বিজেপি একটা আসন শুধু পাওয়া না, ভোটের মার্জিনও বাড়িয়েছে। এটাও একটা চিন্তার ব্যাপার। এটা যাতে আমরা কভার করতে পারি, নিশ্চয়ই আমাদের পার্টি, কেরালা পার্টি, আমাদের কেন্দ্রীয় কমিটি সেই বিষয়টা চিন্তা ভাবনায় নিয়ে আরো কিভাবে আমাদের সাংগঠনিক বিষয় যাতে আমরা ভোটের রাজনীতিতেও আমরা সেই ফল ধরে রাখতে পারি, তার জন্য আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। পবিত্রবাবু, আমরা দলের এই ধরনের হালের জন্য বর্তমানে কেরালা বলুন, পশ্চিমবঙ্গ বলুন বা ত্রিপুরা বলুন, দলের এই ধরনের ফলাফল বা এই ধরনের হালের জন্য জাতীয় স্তরের নেতৃত্বরা কতটা প্রশ্নের মুখে, আপনারা কি মনে করেন? বেসিক্যালি বিষয়টা একটু খোলা করলে বলতে পারবেন না? খোলাখুলি বলতে আপনি কেরালার কথা বলছেন, কেরালা নিয়ে আপনারা উদ্বিগ্ন বলছেন, কেরালায় আপনাদের সরকার রয়েছে, সেখানে তারপরও এই ধরনের শোচনীয় ফলাফল। এখন জাতীয় স্তরে যে রণকৌশলগুলো তৈরি করা হচ্ছে বর্তমানে বামপন্থী বা সিপিআইএম এর আমরা যদি ধরে নিই,
তাহলে সিপিআইএম বলুন বা সিপিআই বলুন, এইসব দলের যে কেন্দ্রীয় নেতৃত্বরা আছে, জাতীয় স্তরের নেতৃত্বরা, তাদের রণকৌশল আজকের যুগে দাঁড়িয়ে তাদের পলিসি মেকিংটা কতটা গ্রহণযোগ্য হচ্ছে দলের ভেতরে এবং সমর্থকদের মধ্যে, দলের এই ধরনের ফলাফলের জন্য ওনারা প্রশ্নের মুখে কিনা? আমরাও যারা কমিউনিস্ট পার্টি শুধু ভোটকে উপলক্ষ করে আমাদের রাজনৈতিক সংগঠন করি না, আমাদের সারা বছর মানুষকে নিয়ে আমাদের তার যে সমস্যা ইত্যাদি নিয়ে আমাদের লড়াই আছে, সংগ্রাম আছে। তাই আমাদের পার্টিকে সেটাকে আমাদের বেশি করে লক্ষ্য রাখতে হয়। অন্য দলগুলো মূলত ভোট ভিত্তিক নির্বাচন কিংবা বিশেষ কোনো পরিস্থিতিতে কোন একটা মুভমেন্ট বলে, এই সমস্ত দিক থেকে আমাদের আলাদাভাবে ভোটের কোনো সংগঠন নেই, এটা যেটা অন্য পার্টিগুলো করে। দ্বিতীয় বিষয় হলো যেটা এখন দেখা যাচ্ছে নির্বাচনের মধ্যে বড় লোকের যে দলগুলো, হ্যাঁ, তারা অনেক বেশি টাকা পয়সা ইত্যাদি খরচা করতে পারেন। আমরা যে টাকা খরচা করে এটা একেবারেই সহজে মানুষের কাছ থেকে 2 টাকা 4 টাকা 5 টাকা করে নেওয়া, এরকম টাকার উপর ভিত্তি করে আমাদের লড়াই করতে। এই লড়াইয়ের ফলে আমরা আমাদের পার্টির যে সেইভাবে যে সব জায়গায় পৌঁছে দেওয়া, তার প্রচার মাধ্যমকে সেভাবে পৌঁছে দেওয়া, এই কাজেও তো আমাদের দুর্বলতা আছে। তারা যে ধরনের পয়সা ব্যবহার করে, তারা যেভাবে বড় লোকের মিডিয়াগুলোকে ব্যবহার করে, সেটা তো কমিউনিস্ট পার্টিগুলোর পক্ষে করা আমাদের এখন পর্যন্ত সম্ভব না। আমাদেরও ভাবতে হবে আমরা কিভাবে আমরা আরো বেশি মানুষের কাছে পৌঁছার জন্য এই মিডিয়াকে আমরা আরো কাজে লাগাতে পারি। আমরা আমাদের পার্টির সংগঠনকেও কিভাবে ভোটের লড়াইতেও যাতে আমরা সেভাবে জয়লাভ করতে পারি, মানুষের মন জয় করতে পারি, তার জন্য আমাদের ভাবতে হবে। এটাই ভাবনা আমাদের আছে। পবিত্রবাবু, আপনি বলছেন যে লড়াই পিছিয়ে যাচ্ছেন আপনারা অনেকভাবে, এবং সেটার জন্য আপনি বললেন যে টাকা পয়সার ব্যাপার, অর্থের জোরে অন্যান্য দলগুলো যারা শুধু ভোটের রাজনীতি করে তারা টাকা পয়সার জোরে অনেক কিছু করে, প্রচার মাধ্যমকে ব্যবহার করে। এখন কথা হচ্ছে যে ভোটের রাজনীতি ছাড়া আপনারা এই মুহূর্তে লড়াইয়ের ময়দানে কোথায় কোথায় আছেন? আমরা যদি রাজ্যের দিকে দেখি তাহলে রাজ্যের বিভিন্ন ইস্যু আমরা দেখি, মানুষের বিভিন্ন সমস্যার কথাও আমরা শুনি, আমাদের কাছে অভিযোগ আছে, কিন্তু সেই জায়গায় তো আমরা বামপন্থী নেতৃত্বদের দেখি না। এমনকি সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে, পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন ইস্যুও কিন্তু মানুষের মধ্যে রয়েছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থী নেতাদের জনসংযোগ বিচ্ছিন্ন বলেও কিন্তু অভিযোগ আমরা শুনি। সেটা আপনারা কতটুকু মানেন, কতটুকু স্বীকার করেন? আমরা বলবো যে ত্রিপুরার যে রাজনৈতিক পরিমণ্ডল এখন বিজেপি আসার পরে শুরু হয়েছে, তৈরি হয়েছে, সেই পরিমণ্ডলে আমাদের লোক থাকলেও সেই লোকটা যে বেরিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হবে, বিভিন্ন কাজ করবে, সাংগঠনিক দায়িত্ব নিয়ে কাজ করবে, সেই কাজ করার মতো পরিস্থিতি পরিবেশ তো ত্রিপুরা রাজ্যের মধ্যে শাসক দল বিজেপি তারা কেন্দ্রের মদতে এটাকে টোটালি বন্ধ করে রেখেছে। পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আমরা অফিস খুলতে পারছি না, জেলা কমিটির অফিস, আমাদের প্রায় 75টি লোকাল কমিটির অফিস সেখানে এই নির্বাচনে একদিনের জন্য খুলতে পারে। 8টি 10টি মহকুমা কমিটি, সেই অফিসগুলো খোলা যায়। তাহলে আমাদের কাজটা যে করব একটা স্থান, যে স্থান থেকে করতে হবে। আমরা এই চেষ্টাটা উইনোভার করার চেষ্টা করেছিলাম 2023-এর বিধানসভার নির্বাচন। না পবিত্রবাবু, তাহলে এখানে একটা প্রশ্ন আমার আছে, এখানে একটা প্রশ্ন আছে, পরিস্থিতি যদি আপনারা বলেন তীব্রামতাকে যেভাবে নিয়ে ভোট ভাগাভাগি করলো, এই ভাগাভাগি না হলে বিজেপির পক্ষে আসা সম্ভব হতো না। এই বিষয়টা যেটা বড় লোকের দলগুলি তারা করে থাকে, এটা সিপিআইএম কিংবা বামপন্থী দলগুলো নীতি আদর্শের দিক থেকে আমরা এটা করতে পারি না। আমরা শুধু ভোটের লড়াই, আমি আগেই বলেছি, আমাদের একটা রাজনীতি ভোটের লড়াইয়ের জন্য আপনারা শুধু করেন না, কিন্তু যে পরিস্থিতির কথা আপনি বলছেন যে এই মুহূর্তে বিরোধী দলদের সংগঠন করতে দেওয়া হচ্ছে না বা শাসক দল সেটা করতে দেওয়া হচ্ছে না, এখন প্রশ্ন একটা জায়গায় এখানে জাগে যে 1988 জোট আমল থেকেও কি পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে? যদি তাই হয়ে থাকে তাহলে আপনাদের দল কি শুধুমাত্র পার্টি অফিস ভিত্তিক দল, বা সেখানে শুধু পার্টি অফিস থাকলেই সংগঠন করতে পারবে দল ছিল? রাস্তায়, মাঠে, ময়দানে বামফ্রন্ট কোথায় আজ? নাকি আজ রাজনীতিটা খুব বেশি মানে অলস হয়ে গেছে বলে মনে করে?
এটা আমরা মনে করি না। আমাদের সাংগঠনিক শক্তি যেটুকু আছে এই শক্তি দিয়ে সারা রাজ্যে আমরা আমাদের প্রতিবাদ আন্দোলন, যেমন আমরা আগরতলা শহরে প্রচুর আন্দোলন আমরা করি, অন্যান্য সাব ডিভিশন গুলিতে এত আক্রমণের মধ্যেও আমরা বলবো যে বিলোনিয়ার মতো জায়গাতে, উদয়পুরের মতো জায়গাতে আমরা সেই লড়াই করছি। সেখানে আমবাসাতে, কমলপুরে আমরা যেখানে খুবই খারাপ পরিস্থিতি, অন্য জায়গাগুলিতে তো এতটা না, কিন্তু আমরা সেখানে তো নিয়মিত প্রোগ্রাম সেখানে করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রোগ্রাম করা, নেওয়া, পার্টির নেতৃত্ব ঝুঁকি নেওয়া, কোনোটাতে আমরা মনে করি না আমাদের ত্রুটি আছে। আমাদের উচ্চ নেতৃত্ব থেকে স্থানীয় নেতৃত্ব তারা চেষ্টা করছে, কিন্তু যেভাবে এটা একটা অর্থনৈতিক ভাবে আপনাদের বিভিন্ন মিডিয়াতে উঠেছে, কৃষকের ফসল, জমি, ধান তুলে ফেলেছে, সবজি ক্ষেত নষ্ট করে দিয়েছে, মাছের পুকুরে সেখানে বিষ ঢেলে সমস্ত মাছ দিয়েছে, দোকান বন্ধ করে দিয়েছে, সেখানে এটা অটো টমটম এগুলি চালাতে দিচ্ছে না। এই যে বিষয়গুলো, মানুষ যে লড়াইতে আসবে তার খাবে কি, বাঁচবে কি, এই বিষয়টা তো এই প্রশ্নটা আজকে বড় হয়ে দেখেছি। আমি মিটিং এ গেলে, মিছিলে গেলে, তারপরে ওরা বাড়িতে চলে যাচ্ছে, আর যেও না গেলে হবে। এরপরে অ্যাটাক বলে কতগুলি পরিবার সর্বশান্ত হয়েছে। আজকেও এই মোহনপুরের মধ্যে একটা জায়গাতে, মানে একের পশ্চিম জেলাতে, সেখানে 6টা দোকান আমি কালকেও রিপোর্টেড হলো, লোকসভা নির্বাচনের বন্ধ করে দিয়েছে। এই যে পরিবারগুলো, তারা কোন সাহসে আসছে, তারা সমর্থন আমাদের আছে, কিন্তু রাস্তায় নেমে যদি প্রতিবাদ করে তার তো পরিবারটাকেও চলতে হবে। পবিত্রবাবু, একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে আপনার কাছে, কারণ এই প্রশ্নটা শুধু সংবাদ মাধ্যমের প্রশ্ন নয়, সঞ্চালকের প্রশ্ন নয়, এটা গোটা রাজ্যের যারা বামপন্থী সমর্থক রয়েছে, যারা মন থেকে আদর্শ বিশ্বাস করে, যারা বামপন্থী আদর্শে যারা বিশ্বাসী, তারা এটা জানতে চান যে 25 বছর একসঙ্গে, তার আগে আরো 10 বছর ছিল, মাঝখানে 5 বছর বাদ দিলে, যে রাজনৈতিক দলটি 25 বছর একসঙ্গে রাজত্ব করেছে, মাত্র 6 বছরের মধ্যে তার জনসমর্থন এতটা কমে কি করে গেল? বিশেষ করে যুব অংশের মধ্যে কি করে কমে গেল? কোন জায়গায় ঘাটতি রয়ে গেছিল? আমি ঘাটতির কথাটা আপনাকে বললাম। আমাদের যে জনভিত্তিক ঘাটতি হয়ে গেছে সেটা সবটা আমরা মানতে পারি। আচ্ছা, সেখানে বিজেপি দল, তার যে মূল কথা, তাদের প্রধান শত্রু হইল কমিউনিস্ট, দ্বিতীয় শত্রু হইল মুসলিম, তৃতীয় শত্রু হইল খ্রিস্টান। তাহলে তারা কেন্দ্র থেকে রাজ্য, আরএসএস, বিজেপি, তার লক্ষ্য হলো কি করে কমিউনিস্ট পার্টিকে সবচেয়ে বেশি দুর্বল করা যায়। কারণ একমাত্র তাদের যে মতাদর্শ তাকে চ্যালেঞ্জ জানাতে পারে, তার বিরুদ্ধে মানুষকে এর মধ্যে ভিত্তি তৈরি করে কমিউনিস্টই একমাত্র পার্টি। এটা তারাও বুঝেছে, আমরাও মনে করি। দেশের মধ্যে দেশ বিরোধী শক্তি হিসেবে আরএসএস, স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো ভূমিকা নেই, এবং একটি বিশেষ ধর্মকে তারা প্রাধান্য দিয়ে অন্য সবাইকে দাবিয়ে রাখা। এই নির্বাচনের পরেও আপনারা দেখেন যে ইউপি, ছত্তিশগড়, হিমাচল, এই যে একটা পার্টিকুলার কমিউনিটি, মুসলিম কমিউনিটি, মাইনরিটি, তাদের উপর, কারণ তারা ভোট কম পেয়েছে মুসলিম এলাকাতে, ফলে সেখানে তারা পরাজিত হয়েছে। এখন তাদের উপর আক্রমণ, ফলে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো সেখানে তাকে মোকাবেলা করতে আমরা চেষ্টা করছি। কমিউনিস্ট পার্টি অন্য দলগুলিকে সহযোগী নিয়ে, যেমন আমরা ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত হয়েছি, আমরা বিভিন্ন দলগুলিকে একত্রিত করার চেষ্টা করছি। এই অনস্লটের বিরুদ্ধে, বিজেপির আক্রমণাত্মক ভূমিকার বিরুদ্ধে আমরা কিভাবে আরো মানুষকে স্বস্তি করব। এবং এটা তো প্রমাণ হয়েছে কৃষক আন্দোলনে আমরা যে ভূমিকাটা গ্রহণ করেছিলাম, আমরা একা না, তারপরে আমরা সবাইকে তাতে আন্দোলনে র্যালি করতে পেরেছিলাম, যার ফলে ৩৫টি আসন পার্লামেন্টে কৃষক আন্দোলন, তার ফলে বিজেপি জেতা আসন হারিয়েছে। ১৫০ থেকে ৬০টি আসন আপনাদের বিভিন্ন সংবাদপত্রের যে বিশ্লেষণ, তাতে বিজেপি ফল খারাপ করেছে, যে কারণে তারা ৪০০ পার করতে পারেনি, নিজেরা ৩৭০ করতে পারে না। এই যে রায়টা মানুষ, তাতে তো আমরাও যুক্ত।
না সেটা তো অবশ্যই, সেটা তো আপনারা যুক্ত, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনাদের অবস্থানটা কোথায় আছে? কারণ এখন বিজেপির ফলাফল খারাপ করেছে, তাতে আপনারা খুশি হচ্ছেন, কিন্তু আপনাদের, আমরা যদি বিশেষ করে রাজ্যের অবস্থা দেখি, রাজ্যে এবং পশ্চিমবঙ্গে, কারণ বামপন্থা বলতেই মানুষ তিনটে রাজ্যকে দেখে। বর্তমানে তামিলনাড়ু, রাজস্থান আপনারা সিট দখল করছেন, বিহারে পাওয়ার সম্ভাবনা ছিল, বা অন্য উত্তরপ্রদেশ বলুন বা অন্যান্য রাজ্যে একটা দুটো বিক্ষিপ্ত সিট পায়, সেটা অন্য ব্যাপার, কিন্তু বামপন্থা বলতেই ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং কেরালাকে ধরা হয়। পশ্চিমবঙ্গের মুখ যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গে এই ধরনের, আপনি বলছিলেন গুন্ডারাজ চলছে, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আপনারা আতাতে ছিলেন, জোট ছিল, যেটা গোটা দেশে ছিল একমাত্র কেরালা বাদ দিয়ে। এখন পশ্চিমবঙ্গে এই ধরনের ফলাফলের কারণ কি? আর আরেকটা ন্যারেটিভ একসঙ্গে আমি জুড়ে দিব পবিত্রবাবু, এখনো কিন্তু মানুষ সেটা জানতে চায় আপনাদের কাছে, আপনাদের সমর্থকরাই জানতে চায়, প্রশ্ন করে যে আদৌ কি কংগ্রেস সমর্থক যারা, তারা বামপন্থী প্রার্থীদের ভোট দেন? কারণ বারবার সেটা প্রমাণিত হচ্ছে যে যখনই কংগ্রেস এবং সিপিএম একসঙ্গে জোট করে ভোটের ময়দানে গেছে, তখন কংগ্রেসের ভোট শেয়ার বেড়েছে, সেটা পশ্চিমবঙ্গ হোক বা ত্রিপুরাতে হোক, কিন্তু সিপিআইএম এর ভোট শেয়ার কমেছে। তাহলে কি কংগ্রেসরা ভোট দিচ্ছেন না, নাকি কংগ্রেসের সঙ্গে আতাতের ফলে যারা আদর্শবাদী বামপন্থী, যারা বামপন্থার যারা আদর্শে বিশ্বাস করেন, তারা ভোট থেকে বিরত থাকছেন? কোনটা? আমরা বলবো, আমরা তো কংগ্রেসের সঙ্গে যে আতাত করেছি এটা তো জেনে বুঝেই করেছি। কারণ একটি এরকম ফেসিবাদী শক্তি, যারা ধর্মান্ধ শক্তি, যারা আমাদের দেশকে বিভাজন করতে চায় ধর্মের নামে, এটাকে আটকানোর জন্য এটা আমাদের রাজনৈতিক রণকৌশল। হ্যাঁ, কংগ্রেস দলও বড় লোকের দল, এটা সম্পর্কে অস্বীকার করার প্রশ্ন নেই, কিন্তু আমরা তো বলবো স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের একটা ভূমিকা ছিল। এই সমস্ত কিছুকে মিলিয়ে আমরা এটা করেছি। হয়তো নিচে গিয়ে কোনো জায়গাতে কিছু কিছু এই প্রশ্ন আসতে পারে, আমরা মনে করি না এই প্রশ্নের জন্য আমরা হেরে গেছি। আমরা তো ত্রিপুরায় 2023-এর নির্বাচনে যদি মথা বিজেপির সঙ্গ সেভাবে দিয়ে বিশ্বাসঘাতকতা না করত, যদি বিজেপিকে সাপোর্ট না করতো, ভোট বিভাজন না করতো, আপনারা ভোটের অঙ্কটা মিলিয়ে দেখেন, আপনারাই মিলিয়েছেন বিভিন্ন জায়গাতে, সেখানে তো কংগ্রেস, সিপিআইএম, বামফ্রন্টের যে জোট, এটা ক্ষমতা আসতে কিছুতেই বিজেপি আসতে পারে না ত্রিপুরা। পশ্চিমবাংলাতে সেখানে আমাদের একটা ইরোশন হয়েছে 2011 সালের পর থেকে, সেখানে জনভিত্তি দুর্বল হয়েছে, কিন্তু এটাকে আমরা কমে কমে কিভাবে বাড়ানো যায় তার জন্য এবার নির্বাচনে আমরা দেখেছি, আমরা অনেক জায়গাতেই হেরেছি, বেশিরভাগই আমরা তো হারলাম, কিন্তু ভোটের যে সংখ্যা, বেশ কিছু আসনে আমরা যে আসন ভোট পেয়েছি সেটা আগের তুলনায় অনেক অনেক বেশি বেড়েছে। শুধু মুর্শিদাবাদ বাদ দিলে, আরো দায়িত্ব দিতে হবে, আরো কাজ করতে হবে। একদম, শুধু মুর্শিদাবাদ বাদ দিলে আপনারা কিন্তু কোনো একটি আসনে দ্বিতীয় স্থানে আসতে পারেননি, সবগুলো আসনে আপনারা তৃতীয় স্থানেই আছেন, বা হয়তো এর পরেও আছেন। এখন নতুন যুগে নতুন মুখ, নতুন পলিসি, নতুন রণনীতি, সেখানে কতটা প্রয়োজন আপনাদের দলে বলে মনে করেন? আমরা বলবো আমাদের যে দল পার্টি, এটা একটা আদর্শকে ভিত্তি করা হয়। এই যে পশ্চিমবঙ্গের মতো জায়গাতে এই যে নতুন সমস্ত ছেলেমেয়েরা আমাদের সঙ্গে যুক্ত, তাদেরকে আমরা দায়িত্ব দিলাম ভোটের নির্বাচন, এটাকে ছোট্ট করে দেখার কোনো ব্যাপার নেই। কি দেখলেন, কি পেলেন? তৈরি করেছিল, পরিমণ্ডল তৈরি করেছিল, হয়তো জিততে পারেন, তো তারা কিন্তু পার্টির কাছে ভবিষ্যৎ। আমরা আমাদের এই রাজ্যের মধ্যগত বিধানসভার নির্বাচনে বেশ কিছু নতুন মুখকে আমরা প্রার্থী করেছিলাম, এক দুটো জায়গাতে তারা জয়লাভও করেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমরা একদিকে যেমন সংগ্রামের ময়দানে, অপরদিকে ভোটের ময়দানেও আমরা কিভাবে এই অশুভ শক্তি, বিশেষ করে বিজেপি, তার যে আরএসএস থেকে করতে পারবো, তার জন্য আমরা চিরন্তন এই লড়াই করব। নিচে গিয়ে হয়তো কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেটা আবার আমরা সংশোধন করব, আমরা আবার বসবো একসাথে, বসে যাতে এটা করতে পারি, এই কাজটাই আমাদের দায়িত্ব নিয়ে কাজ করব। আমি আবার ফিরে আসবো একটা কথা, যেহেতু আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন আসছে, পঞ্চায়েত নির্বাচনে আপনারা কংগ্রেসের সাথে জোট করে লড়াইয়ের ময়দানে যাবেন কিনা, সেটা একটা প্রশ্ন আমার থাকবে। আর আবার প্রশ্নটা এক জায়গায় থাকবো, আপনি বলছিলেন যে কংগ্রেসের সাথে তো আপনারা জেনে বুঝেই করেছেন,
জোট করেছেন, আগামী দিনে আপনারা জেনে বুঝে যদি এখন জোট করে থাকেন এবং বারবার যদি এটা আপনাদের পর্যালোচনায় যদি বেরিয়ে আসে যে আপনাদের ভোট শেয়ার কমছে, কারণ আমাদের খালি চোখে আমরা যেটা দেখছি যে বারবারই কিন্তু বামফ্রন্টের ভোট শেয়ার কমছে। আমি একটা ছোট্ট তথ্য আপনার সামনে তুলে ধরতে চাই। 2019 লোকসভা নির্বাচনে আপনারা জোট করেননি, তখন কিন্তু সিপিআইএম এর ভোট শেয়ার ছিল 17.31%, ত্রিপুরার কথা বলছি। আর 2024-এ সেটা আপনারা কংগ্রেসের সঙ্গে জোট করেছেন, তারপর কিন্তু ভোট শেয়ার এসে আপনাদের 12.40%, এখন সেখানে কমেছে। 2018-তে তো আপনাদের 44.35% ভোট, 2023-এ আপনারা 24.62%তে নেমেছেন বিধানসভার ক্ষেত্রে, কিন্তু সে জায়গায় দেখা যায় কংগ্রেসের ভোট শেয়ার বারবার বাড়ে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচন আসছে বা আগামী দিনে আমাদের রাজ্যের যে কোনো নির্বাচনে, সেটা এডিসি হোক, পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটি হোক, কর্পোরেশন হোক, কংগ্রেসের সঙ্গে কি আপনারা একইভাবে থাকবেন কিনা? যেহেতু 5 বছর ইন্ডিয়া মঞ্চ বিরোধী আসনে রয়েছে, সেখানে আপনারা রাজ্যে কি একসঙ্গে জোটে থাকবেন যে কোনো নির্বাচনে? আমরা বলবো পঞ্চায়েত নির্বাচনের ব্যাপারে আমাদের নেতৃত্ব কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি। 2 মাস আগে আমরা যেভাবে জোটবদ্ধ হয়ে লড়াই করেছি, সমঝোতা হয়ে লড়াই করেছি, এখন পঞ্চায়েত নির্বাচন, এখনো এটা করা উচিত। করলেও পঞ্চায়েত নির্বাচনটা হয় বিভিন্ন জেলা, 8টি জেলাতে হবে এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। ফলে সেই জায়গাতে যে কথা হয়েছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা মনে করি এটাই সঠিক যে স্থানীয় পর্যায়ে আমাদের নেতৃত্ব, তাদের নেতৃত্ব, তারা বসবেন, কথা বলবেন, তারা কতটা আসনে দিতে পারবে, তারা কিরকম হবে, আমরা কিরকম দেবো, এইভাবে এই আলোচনা গোটা রাজ্যে আমাদের চলছে এবং আমরা আশা করি তারাও এটাতে একমত হয়েছে যে আমরা নিচের স্তরে এই যদি আমরা এটা করতে পারি, এই ধরনের একটা সমঝোতা করে আমরা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবো। ঠিক একই পজিশন আমাদের যখন এডিসি নির্বাচন হবে কিনা এখনো তার কোনো নিশ্চয়তা নেই, কারণ বিজেপি এডিসি নির্বাচন গ্রাম কমিটি করতে চায় না, ভিলেজ কমিটি। তাহলে পঞ্চায়েত নির্বাচন আমরা আমাদের পার্টির দিক থেকে আমরা আটমোস্ট চেষ্টা করছি যে আমরা যে জোটবদ্ধ হয়েছিলাম সেইভাবে রক্ষা করে, শুধু কংগ্রেস না, অন্য যারাও যারা বিভিন্ন শক্তি আছে তাদেরকে সাথে নিয়ে আমরা এই লড়াই করব। পবিত্রবাবু, আমরা একটু জাতীয় স্তরের দিকে চোখ রাখি। আগামীকাল আপনাদের পার্টি কংগ্রেস আগামীকাল থেকে শুরু হচ্ছে, যতটুকু আমাদের কাছে খবর রয়েছে। এখন কি ধরনের আলোচনা হতে পারে? এবং আরেকটা বিষয় আমি আর শুরুতেই আপনাকে প্রশ্ন করেছিলাম যে, বা জানতে চেয়েছিলাম, বাঙালিদের জাতীয় স্তরে বাঙালি নেতৃত্বদের ভূমিকা কতটা শক্তিশালী, বাঙালিদের কথা কতটা শোনা হয় বলে আমরা ধরে নেব? আমি বলবো আমাদের পার্টিতে এরকম আঞ্চলিক ভাবে চিন্তা ভাবনা আমরা করি, কি বাঙাল কি কেরল ইত্যাদি ইত্যাদি। আমাদের পার্টি টোটালিটি কাজ করে, যারা আমরা এই আদর্শে বিশ্বাস করি, মার্ক্সবাদ লেনিনবাদ। আমরা বলবো যে আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজটা করি, আমরা ঐক্যবদ্ধভাবে কোনো জায়গাতে কোনো ডিফারেন্স হলে কেন্দ্রীয় কমিটি বসবেন, কেন্দ্রীয় কমিটি যে মধ্যবর্তী সময়তে পার্টি কংগ্রেসের ইয়েতে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত গোটা পার্টিকে মেনে চলতে হয়। আমাদের পার্টিতে হাইয়েস্ট ফোরাম হয়েছে পার্টি কংগ্রেস, 3 বছর পর পর সেটা হয়। সেই কংগ্রেস 3 বছরের জন্য একটা নীতি নির্ধারণ করে, এই নীতিকে সেটা বাংলা হোক, কেরল হোক, ত্রিপুরা হোক, গোটা দেশের পার্টিকে মেনে চলতে হয়। এই পদ্ধতিতেই আমাদের পার্টি ঐক্যবদ্ধভাবে, সুশৃঙ্খল ভাবে আমাদের আদর্শগত ভিত্তিকে ঠিক রেখে আমরা আমাদের কাজ করে থাকি। সেটা তো আপনাদের আদর্শগত দিক থেকে কাজ করবে, কিন্তু যে ফলাফল এই মুহূর্তে দেখছে দেশবাসী, দেখছে বা বামপন্থী সমর্থকরা, আমি কর্মীরাও বলবো না, সমর্থকরা দেখছে, আশা তো সমর্থকরা অন্য কিছু করছে, কারণ এক একজন সমর্থকের গোটা জীবন হয়তো চলে গেছে বামপন্থী সমর্থন করতে করতে। কিন্তু যখন দলের এই ধরনের শোচনীয় অবস্থা দেখে, তখন তো প্রশ্ন অবশ্যই জাগে যে কতদিন দিল্লি রাজত্ব করবে, কেন পশ্চিমবঙ্গ বা কেন ত্রিপুরা পার্টির পলিসি মেকিংয়ে আসবে না, বা পলিসি মেকিং আসলেও সেখানে যারা গুরুত্বপূর্ণ পদগুলো কেন পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার মতো রাজ্যে আসবে না, যেখানে বামপন্থার একটা আতুর ঘর বলে পরিচিত। সবসময় কেন কেরালা অবশ্যই ওপর দিকে থাকবে, বা দিল্লি কেন
জোটে থাকবে, সেই প্রশ্ন কি আপনাদের ভেতরে করা হয় কিনা? আর আরেকটা সঙ্গে আমি জুড়ে দিই, সময় খুব বেশি নেই আমার কাছে অনুষ্ঠানে। আপনাদের এই মুহূর্তে কিন্তু একটা ন্যারেটিভ বা একটা প্রচার কিন্তু রাস্তাঘাটে, একটা গুঞ্জন, প্রচার বলবো না, আমি গুঞ্জন বলবো, শোনা যায় যে একটা সময় ছিল যখন বামপন্থী দলগুলো, বিশেষ করে সিপিএম রাজ্যে একদম নিচু স্তরের কর্মীদের কথাও শুনতো যে কি হচ্ছে না হচ্ছে, এবং সেখানে নিচু স্তরের, কিন্তু আজ সব সেখানে শুধু মেলার মাঠ অফিসে, পার্টি অফিসে বসেই সিদ্ধান্ত নেওয়া হয়, নিচু স্তরের কর্মীদের কথা শোনা হয় না খুব বেশি। এটা কতটুকু সত্যি এই অভিযোগটা? এটা সঠিক না। আমাদের পার্টির যে ভিত্তি, কেন্দ্রীয় কমিটি হলো সবচেয়ে নীতি নির্ধারণ করে কমিটি, তারপরে রাজ্য কমিটি হইল। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত আমাদের রাজ্যে আমরা কিভাবে পরিচালনা করবো তা করি। এরপরে আমাদের জেলা কমিটি, আমাদের রাজ্যের মধ্যে আরেকটা মহকুমা কমিটি গুলো আছে, এরপরে আমাদের স্থানীয় স্তরের লোকাল কমিটি, এবং আমাদের মূল যে কাজের জায়গাটা হইল মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, ব্রাঞ্চ। আমাদের নেতৃত্ব, এবং এটা আগেও আমরা করেছি, নিশ্চয়ই সরকারে থাকাতে সব জায়গায় সবটা যাওয়া হয়নি, এখন আবার আমরা সিদ্ধান্ত করেছি আমাদের রাজ্য সম্পাদক বোর্ডের সদস্যরা প্রয়োজন মধ্যে যাবেন, থাকবেন। আমরা গত লোকসভা নির্বাচনে যেটা করেছি, আমরা গিয়েছি 2 দিন 3 দিন সমানে বিভিন্ন দুর্গম এলাকাতেও গিয়ে পার্টি কর্মীদের সঙ্গে থেকে কাজ করার চেষ্টা করেছি। এবং এই কাজটা আমাদের পার্টির কলকাতা আমাদের একটা প্ল্যানাম হয়েছিল, সেই প্ল্যানাম থেকে বলেছে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব থেকে সাধারণ নেতৃত্ব মানুষের মধ্যে থেকে কাজ করতে হবে, এই সিদ্ধান্ত। এবং এটা আমরা করার চেষ্টা করি। শুধু মেরামাঠ সারা ত্রিপুরাটা দেখে না, মেরামাঠ তো যেহেতু রাজ্য দপ্তর, আমরা নিয়মিত এখানে বসি, এবং আমরা জেলাতে যাই, মহকুমাতে যাই, আমাদের সেক্রেটারি মেম্বারের প্রয়োজন হতে আমরা লোকাল কমিটিগুলিতে যাই, বিভিন্ন জায়গাতে বিভিন্ন যে মানুষের মধ্যেও কিভাবে যাওয়া যায় আমরা চেষ্টা করি। যদিও ত্রিপুরাতে একেবারে আমরা অনেক জায়গায় যেতে চাইলেও আমরা গেলে সে আবার পুনরায় আক্রমণ হতে পারে, এরকম একটা আশঙ্কা থেকে কর্মীরাই বলেন যে আপনারা কম আসেন, আমরা যাব, কথা বলবো ইত্যাদি। এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। কিন্তু নেতৃত্ব সাহসের সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ করে আমরা আমাদের কাজটা করার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ পবিত্রবাবু আজ আমাদের সঙ্গে থাকার জন্য, বিস্তারিত আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনাদের পার্টি কংগ্রেসের পর পার্টি কংগ্রেসে কি ধরনের সিদ্ধান্ত হয় সেটা তো নিশ্চয়ই আমরা জানবো, আপডেটেড থাকবো। এবং তারপর কেন্দ্রীয় কমিটি মিটিং এ যেটা মূলত দুটো আলোচনায় হওয়ার সম্ভাবনা আছে। একটা হলো আমাদের পার্টির যে নির্বাচনে ব্যর্থতাই বেশি, কেন হলো, কোথায় কি ব্যাপার, এইটা একটা আলোচনা হবে। তারপরে প্রতি 3 বছর পর পর আমাদের পার্টি কংগ্রেস হয়, এটা নিয়মিত হয়। আমাদের পার্টি কংগ্রেসের পরেই সব, আগে আমাদের ব্রাঞ্চ, লোকাল কমিটি, বিভিন্ন স্তরের কমিটিগুলো এবং রাজ্য সম্মেলনের পরে এটারও একটা সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে। এটা আগামী পার্টি কংগ্রেস কি তাহলে প্রতি বছর বা 2 বছর অন্তর অন্তর হতে পারে? পার্টি কংগ্রেস কি আরো ঘন ঘন করার প্রয়োজন আছে বলে মনে করেন এখন? প্রতি 3 বছর পর পর এটা হয়, সেটা তো হয়। পার্টি কংগ্রেস এটাই গণতন্ত্রের নিয়ম। প্রয়োজন বোধে সাংগঠনিক যে কনভেনশন, পার্টি প্ল্যানাম আমরা যাকে বলি, সেটা হতে পারে, রাজ্য হতে পারে, এটা কেন্দ্রীয় হতে পারে। এটা পার্টি কেন্দ্রীয় কমিটি মনে করলে এটা করে। অসংখ্য ধন্যবাদ পবিত্রবাবু আপনাকে আজ সঙ্গে থাকার জন্য, আমাদের সঙ্গে ভার্চুয়ালি জুড়ে যাওয়ার জন্য। আমরা অবশ্যই পার্টি কংগ্রেসের পর আবারও আপনাদের সঙ্গে আলোচনায় বসবো আমরা। আপনারা কি ধরনের আলোচনা করলেন, কি ধরনের সিদ্ধান্ত নিল পার্টি কংগ্রেস থেকে নেতৃত্বরা, সেটা জানার চেষ্টা করবো। আজকের জন্য ধন্যবাদ আপনাকে। আপনাদের ধন্যবাদ, সবাইকে নমস্কার। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে রাজ্যের বিশিষ্ট বাম নেতৃত্ব পবিত্র কর ছিলেন। আমরা আলোচনা করছিলাম যে ফলাফল, অষ্টাদশ লোকসভা নির্বাচনের যে ফলাফলে আমরা বামপন্থীদের যে অবস্থান দেখেছি গোটা ভারতবর্ষে, এবং শুধু ত্রিপুরা রাজ্যই নয়, পশ্চিমবঙ্গ এবং কেরালাতেও যে ফলাফল ছিল, সেখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন জন্ম দিয়েছে। যদিও 2টো আসন বেড়েছে 2019 লোকসভা নির্বাচনের তুলনায়, কিন্তু নেতৃত্বের উপর কিন্তু এই মুহূর্তে প্রশ্ন আসছে, এবং একটু কান পাতলে কিন্তু নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। কংগ্রেসের সঙ্গে আতাত কতটুকু সঠিক হয়েছে তা শোনা যাচ্ছে। জোটের কারণে কিছুটা ভোট শেয়ার বেড়েছে, কিন্তু সেই সবটা ভোট কি বামপন্থী ভোট নাকি অন্যান্য দলের ভোটও রয়েছে, এমন নানান প্রশ্ন এখন উকি মারছে। সেসব প্রশ্নের উত্তর আমরা পর্যায়ক্রমে অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করব। তাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।